দূর দূর, হঠাৎ করে কেন যে এত চুল ঝরছে বুঝতেই পারছি না। কতদিন হয়ে গেল চুল ওঠা আর থামছেই না। না, এমন হতে থাকলে তো মাথায় টাক পড়ে যাবে। না না না, আজ রাজবৈদ্যের কাছে পরামর্শ নিতে হবে। কি ব্যাপার মহারাজ, আজ আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? জীবনে বড় দুঃখ গোপাল, মন মেজাজ একদম ভালো নেই। সে কি, কি হয়েছে মহারাজ? গোপাল থাকতে দুঃখ কিসের? আর বলো না, মাথার চুলগুলো আজকাল ঝড়ে পড়া পাতার মতো পটপট করে ঝরে যাচ্ছে। আমি তো জানি কেন এমন হচ্ছে, কিন্তু এখনই মুখ খুললে চলবে না। আর একটু বেশি বিপদ বাড়লে তখন মাঠে নামবো। তাই বলুন। এ তো খুব ছোট ব্যাপার, চুল ঝরলে টাক পড়বে, আর সেটা পড়া কত ভালো জানেন? কথায় আছে, যত বড় টাক তত বেশি টাকা। তুমি চুপ করো তো বাপু। যদি টাক থাকলেই টাকা হতো, তাহলে তোমার টাকা কোথায়? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তাই না তাই, মহারাজের ঝরছে চুল, চিন্তার ভাঁজ মাথায়। গোপাল যতই চেষ্টা করুক, চিড়ে ভিজবে না কথায়। তোমরা সকলে থামো তো দেখি। ও রাজবৈদ্য, তুমি এর কিছু উপায় বলো। আগে মহারাজ, অনেক সময় দেহে ওই লৌহের পরিমাণ কমে গেলে এমন চুল ঝরে। আপনি বরং পালং শাক, ওই কিশমিশ, কলা ও আরো কিছু ফল আমি বলে দিচ্ছি, সেগুলো বেশি করে খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে তাই করে দেখি। ও রাজবৈদ্য, তোমার কথা মতো শাক পাতা ফলমূল সবই তো খেলাম, চুল ঝরা বন্ধ তো হলোই না। তো জানতামই এমন হবে। কিন্তু মহারাজ, এমনটা তো হওয়ার কথা নয়। কিন্তু হচ্ছে তো। আরে আমার সাধের চুল, কোথায় চলে গেলি সব? এর জন্য তুমি দায়ী, তুমি এর জন্য শাস্তি পাবে বৈদ্য। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, এমনটা হবে এ তো আমি ভাবতেই পারিনি। কিছু মনে করবেন না মহারাজ, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু সত্যি এখানে রাজবৈদ্যর কোনো দোষ নেই। ওকে শাস্তি দেওয়াটা ঠিক হবে না মহারাজ। দেখেছেন মহারাজ, গোপালের সাহসটা দেখেছেন? আপনার মুখের উপর কথা বলছে। তা বলি, তুমি যখন এতই বোঝো, তাহলে নিজেই একটা আস্ত লোহা খেয়ে দেখো না, তোমার মাথায় চুল গজাচ্ছে কিনা। ঠিকই আছে, এসব মূর্খের মতো কথা কেবল আপনার থেকেই আশা করা যায় মন্ত্রী মশাই। মহারাজ, আপনি বিচক্ষণ মানুষ, আমার শুধু অনুরোধ, আরেকবার ভেবে দেখবেন। ঠিক আছে, রাজবৈদ্যকে আমি শাস্তি দেব না, কিন্তু সকলের জন্য আমার একটা ঘোষণা আছে। কি ঘোষণা? আমার এই কঠিন সমস্যা যে দূর করে দিতে পারবে, তাকে আমি বিশেষ পুরস্কারে ভূষিত করব। এই তো পেয়েছি, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা চলবে না। এবারের সমস্যাটা সত্যি বেশ কঠিন। কি করলে যে মহারাজের চুল পড়া বন্ধ হবে সেই উপায় মাথাতেই আসছে না। হঠাৎ করে কেন যে এমন হলো কে জানে। ও মা, তুমি এসে গেছো? একটু বসো, আমি তেলটা মেখেই হাত ধুয়ে খাবারটা বাড়ছি। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তুমি কিসের তেল মাখছো এটা? কি আবার মাথার চুলের তেল? এখানেও চুল, ওদিকে মহারাজেরও চুল ঝরে পড়া নিয়ে আমরা সবাই হিমশিম খাচ্ছি গিন্নি। আরে, মহারাজের অত সুন্দর কালো চুলগুলো ঝরে যাচ্ছে, এ তো ভারী দুঃখের কথা। সে আর বলতে, ওই জন্যেই তো আমি বাবা মাথায় এই জড়িবুটি তেল মাখি। এতে চুলের গোড়া শক্ত করে, চুলকে ভালো রাখে, নতুন চুল গজায় সব। হ্যাঁ। কি কি বললে? নতুন চুলও গজায়? সত্যি? হ্যাঁ। বাহ, তাহলে আর চিন্তা কি। আমাকে এই তেলটা একটু দিতে পারবে গিন্নি? মহারাজকে দিয়ে আসি। উনি বলেছেন যে ওনার সমস্যা দূর করতে পারবে তাকে উনি পুরস্কার দেবেন। ওমা, এই তাই নাকি?
এই তো দারুণ ব্যাপার গো। নাও নাও নাও, তেলখানা নিয়ে মহারাজকে কাল দিয়ে এসো তাহলে। আর জানিয়ে দিও, দিনে 2 বার কিন্তু তেল মাখতেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কোনো উপায় খুঁজে পেলে তোমরা? আগে মহারাজ, আমি আপনার জন্য নকল চুল বানিয়ে এনেছি। যতদিন আপনার চুল পড়া বন্ধ না হচ্ছে ততদিন আপনি এটা পরে ব্যবহার করতে পারেন। সে তো বুঝলাম, কিন্তু নকল চুল তো আর আসল চুলে জায়গা নিতে পারবে না বিজ্ঞানী। আসল চুলের কথা ভেবে আমি আপনার জন্য কেশুত্তে পাতা এনেছি মহারাজ। আচ্ছা বেশ। তা গোপাল, খুব তো আগের দিন বকবক করছিলে, তুমি কি এনেছো শুনি? সেটা যথাসময়ে দেখতে পেয়ে যাবেন মন্ত্রী মশাই। এটা জড়িবুটি তেল মহারাজ, আমি এটা আপনার জন্য এনেছি। এতে নতুন চুল গজায় আর চুলের স্বাস্থ্যও ভালো হয়। আমার গিন্নিও ব্যবহার করে এটি, তবে দিনে 2 বার করে মাখতে হবে, তাহলেই ভালো ফল পাবেন মহারাজ। বাবা, তাহলে তুমি কেন মাখো না? আচ্ছা, আপনার সমস্যাটা ঠিক কোথায় বলুন তো মন্ত্রী মশাই? মহারাজের জন্য কিছু আনলেও কথা শোনান, না আনলেও কথা শোনান। সত্যি তো মন্ত্রী, কেন তুমি সব সময় গোপালের পিছনে পড়ে থাকো বলো তো? এরা তো তাও সবাই কিছু না কিছু আমার কথা চিন্তা করে এনেছে, তুমি তো সেটাও করনি। না আসলে মহারাজ, আমিও ভাবছিলাম আপনার কথা, কিন্তু থাক, বুঝেছি। আহ, দারুণ। তেলের গন্ধটাও খুব সুন্দর। গোপাল, তোমায় অনেক ধন্যবাদ। আশা করছি ব্যবহার করলে খুব ভালো ফল দেবে। একদম দেবেই মহারাজ। দূর বাবা, ভেবেছিলাম এক হলো আর এক। কোথা দিয়ে যে গোপালটা মাঝখান দিয়ে এসে নাক গলিয়ে ঢুকে পড়ে, খুব শক্ত পুরস্কার নেওয়ার। দেখাচ্ছি মজা। এবারে গোপালের তেল দিয়েই সব কিছু তোলপাড় করব। ব্যাস, হয়ে গেল 2 বার মাখা। গোপাল বলেছিল এতেই ভালো ফল পাব, কিন্তু এখন মাখার পর মাথাটা কেমন জ্বালা জ্বালা করছে মনে হচ্ছে। হয়তো নতুন চুল গজাবে বলে এমন হচ্ছে। কাল সকালে বোঝা যাবে। এতক্ষণে বোধহয় ছোট ছোট চুল গজিয়েই গেছে। কি এটা চুল গজানোর তেল ছিল নাকি পড়ে যাওয়ার? হে ভগবান, যেটুকু বাকি ছিল সেটাও ঝরে পড়ে টাক পড়েই গেল। হ্যাঁ, গোপালই হলো যত নষ্টের গোড়া। আজ আসুক সভায়। এই যে এখন এলেন উনি। ও কি মহারাজ, আপনি এমন কাপড় মাথায় জড়িয়ে বসে আছেন কেন? তুমি আর এমন প্রশ্ন জিজ্ঞাসা করো না গোপাল, তোমার দয়াতেই মহারাজের এমন অবস্থা। মানেটা আমি তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গোপালের দেওয়া তেল মেখেই আমার এমন হয়েছে, আর তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না গোপাল। বিশ্বাস করুন মহারাজ, আমার গিন্নিও মাখে এই তেল, কিন্তু এমন কিছু তো এখনো পর্যন্ত ঘটেনি। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার মাথা ভর্তি চুল আমি ফেরত চাই। যতদিন না আমার মাথার সব চুল ফিরে আসছে ততদিন আমি তোমার মুখও দেখতে চাই না। মহারাজ, আপনার কোনো চিন্তা নেই, আমি তো আছি। এবার এই সমস্যার একটা সমাধান আমি করেই ছাড়বো। কি ব্যাপার, মন্ত্রী মশাই এত লাফাচ্ছে কেন? এসবের পেছনে আবার ওনার হাত নেই তো? না, ব্যাপারটা পরে দেখতে হচ্ছে। আমি বলি কি মহারাজ, এই সময়টা বরং আপনি নকল চুলটা মানে মানে পরচুলা ব্যবহার করুন। হ্যাঁ, অগত্যা, কিছু তো একটা গন্ডগোল আছেই। গিন্নিও তো রোজ মাথায় তেল মাখে, কই এমন তো হয় না। মন্ত্রী যদি কিছু করেও থাকে তাহলেও হাতে নাতে ধরবো কিভাবে?
ও কি গো গোপাল দাদু, এখন এই সময় তুমি রাজসভা ছেড়ে এখানে? তোদের দাদু আর রাজসভায় যাবে না রে? কি বলছো গো? কেন? আর কেন, বিনা দোষে এমন শাস্তি। তোমায় শাস্তি দিয়েছে, তুমি শুধু বলো কে তোমার সাথে কি করেছে, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। আচ্ছা বলছি, কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? কৃষ্ণনগরে নতুন নাকি? আগে তো আপনাকে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। হ্যাঁ, আমি এখানে থাকি না, আমি এখানে আমার কাজে এসেছি, তাই মন্ত্রী মশাইয়ের বাড়ির ঠিকানাটা যদি একটু বলে দেন। নিশ্চয়ই, এ পথ দিয়ে সোজা চলে যান, তারপর কিছুটা ডান দিকে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। ভিন গাঁয়ের লোক মন্ত্রী মশাইয়ের বাড়িতে, ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগছে। এই এই গুলটে ন্যাপলা, তোরা তোরা দুজন একটু আড়াল থেকে দেখতো লোকটা মন্ত্রী মশাইয়ের বাড়িতে ঠিক কি জন্য এসেছে, তারপর আমায় খবর দিস। ঠিক আছে গোপাল দাদু। তোমার আবার এখানে আসার কি দরকার ছিল? আমি তো বলেছি যে আমি ঠিক গিয়ে তোমার পাওনা গন্ডা মিটিয়ে দেবো। মিটিয়ে দেবে? কতদিন হয়ে গেছে জানেন? দেখো, হয় আমার কীটনাশক আর সার সব ফিরিয়ে দিন, নয়তো আমার জিনিসের দাম মিটিয়ে দিন। কীটনাশক, সার আর কি করে ফেরত দেবো বলো? ও তো সব পুকুরের জলে মিশে গেছে। ওসব আমি জানি না, আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, ব্যাস। চল চল, এখনই তাহলে গোপাল দাদুকে গিয়ে সব জানাই। হ্যাঁ, চল চল। দাদু, ও গোপাল দাদু। তোরা এসে গেছিস? আয় 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 আয়। মন্ত্রী মশাইয়ের মুখ থেকে অনেক খবর পেলাম। তাই নাকি? কি শুনি? মন্ত্রী মশাই ওই লোকটার কাছ থেকে অনেক কীটনাশক সার নিয়েছে, কিন্তু এখনো জিনিসের দাম মেটায়নি। হ্যাঁ, ওই জন্যই তো মন্ত্রী মশাইয়ের উপর লোকটা খুব রেগেছিল, হুমকিও দিয়েছে 1 সপ্তাহের মধ্যে জিনিসের দাম সব মিটিয়ে দিতে হবে। তাই নাকি? কিন্তু কীটনাশক সার নিয়ে মন্ত্রী মশাই কি করবে? সেটা তো বলতে পারবো না দাদু। তবে হ্যাঁ, মন্ত্রী মশাই ওই লোকটাকে বলছিল যে ওই সব কীটনাশক সার পুকুরের জলে মিশে গেছে। কি বললি? পুকুরের জলে? আচ্ছা, এবার দুয়ে দুয়ে 4 করা গেল। অনেক ধন্যবাদ রে তোদের। বল বল, তোরা কি খাবি? কিচ্ছু লাগবে না গোপাল দাদু, তবে ভোলা বয়ের আর মিষ্টি খাওয়ালে। আচ্ছা আচ্ছা। কি করে যে মহারাজকে আসল ব্যাপারটা বোঝাই, কিছু তো একটা উপায় বের করতেই হবে। তা বলি বাবা, রাজসভায় যেতে হবে না বলে কি সারাদিন এইভাবেই শয়নে শয়নে দিন কাটাবেন বাবা? হ্যাঁ, উপায় পেয়ে গেছি। বুঝলে গিন্নি, আমাকে একটা জায়গায় যেতে হবে, বুঝলে? তারপর ওখানে যদি কাজ হয় তাহলে আগামীকাল রাজসভায় আমি যাব। কিন্তু তুমি যে বলেছিলে তোমার এখন ছুটি। হ্যাঁ, কি আর করি বলো, গুরুত্বপূর্ণ একটা কাজ, তাই যেতেই হবে। আচ্ছা যাও। ওই গো বিজ্ঞানী, আরে গোপাল যে, বলো। এই এই যে বিজ্ঞানী, একটা বিশেষ দরকারে তোমার কাছে এলাম, বুঝলে? হ্যাঁ, বলোই না। আচ্ছা, এই দূষিত জলকে কিভাবে আবার পরিশুদ্ধ করে বলতে পারবে? কেন পারবো না? জলের মধ্যে একটু চুন আর ফটকিরি দিয়ে দিলেই জল আবার দূষণমুক্ত হয়ে যাবে। তবে ওগুলো দেওয়ার পর কিছুদিন সেই জলকে ব্যবহার করা বন্ধ রাখতে হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, আসি তাহলে। হ্যাঁ, ছায়া পড়েছে, ছায়া পড়েছে, আমি বেশ বুঝতে পারছি তার ছায়া পড়েছে এখানে। কার ছায়া পড়েছে? আজকাল তোর মাথা থেকে অনেক চুল ঝরে পড়ছে, তাই না? আগে হ্যাঁ সাধু বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ও বাবা, এই আবার কোথা থেকে উদয় হলো? আরে আমি একা গিয়ে সেই স্নানের পুকুর পরিদর্শন করতে চাই। যথা আজ্ঞা বাবা।
যাক বাবা, মোটামুটি সপ্তাহখানেক এভাবে থাকলেই পুকুরের জল আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার শুধু মহারাজকে একটু বুঝিয়ে বললেই হয়ে যাবে। কি বুঝলেন সাধু বাবা? আমার অনুমানটাই ঠিক ছিল। পুকুরের জলে কালো ছায়া পড়েছে, কুদৃষ্টি পড়েছে, তাই এমন হচ্ছে। সে কি? কি কালো ছায়া? যত সব বাজে কথা। জল দূষণ করলাম আমি, আর দোষ পড়ছে কালো ছায়ার উপর। তাহলে এখন কি হবে? চিন্তার কোনো কারণ নেই। আমি মন্ত্রপুত ভস্য ছড়িয়ে দিয়েছি। 1 সপ্তাহ ওই পুকুরের জল স্পর্শ তো দূর, পুকুরের কাছেও যাওয়া নিষেধ। তাহলে আমার মোহরের কি হবে? যথাজ্ঞা সাধু বাবা। ও কি তাহলে মহারাজ এতদিন স্নান করবেন কোথায়? সে কথা কাউকে চিন্তা করতে হবে না। মহারাজের ওপরে কালো ছায়া পড়া জল পড়েছে, তাই আগে সেটা শোধন করতে হবে। আমাকে তাহলে কি করতে হবে সাধু বাবা? আমার শিষ্য গোপাল আমাকে আগেই এই বিষয় জানিয়েছিল। আমি তার হাত দিয়েই তোর স্নানের জল পাঠিয়ে দেব। তাই আগামী 1 সপ্তাহ সেই জল দিয়েই তোকে স্নান করতে হবে। কি গোপাল? দেখছো তো মন্ত্রী, গোপাল আমাকে কত ভালোবাসে। আমি ওকে কত কথা শোনালাম, কিন্তু না 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 না, কাল থেকেই আমি আবার গোপালকে রাজসভায় ডেকে আনবো। আমি আসছি, আমার কাজ হয়ে গেছে। আর হ্যাঁ, তোর স্নানের পুকুরের চারিদিকে প্রহরীর বন্দোবস্ত কর। কাক পক্ষীও যেন ওখানে প্রবেশ করতে না পারে। আচ্ছা বাবা, আচ্ছা। গোপাল, তোমাকে আবার এখানে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমার গুরুদেব গতকাল এসেছিলেন, কিছু মনে করো না। না বুঝেই তোমাকে অনেক কথা শুনিয়েছি। না মহারাজ, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি কিছু মনে করিনি মহারাজ। এই নিন, আমি আপনার স্নানের জল এনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। ও বাবা, পুকুরের কাছে যে গিয়ে দেখবো সে উপায় নেই। চারপাশে প্রহরীতে ভর্তি। তাহলে কি সত্যি সত্যি কালো ছায়া পড়েছে? ভালোই হলো, পাওনাদারকে বলে দেবো কীটনাশকটা জালি ছিল। হি হি। এই তো আমার সেই পুরনো কালো চুলগুলো আবার ফিরে এসেছে। আহা, কি যে আনন্দ হচ্ছে দেখে। আজ 1 সপ্তাহ সম্পূর্ণ হলো। গোপালের জন্য আমার স্নানের পুকুর থেকে কালো ছায়া দূর হয়েছে। আমাকে এই সমস্যা থেকে দূর করার জন্য আমি গোপালকে 100টি মোহর উপহার দিতে চাই। ধন্যবাদ মহারাজ। দূর, আমার আর ভালো লাগে না। সব সময় গোপালই মোহর পায়, এটা তো আমার পাওয়ার কথা ছিল। এদিকে আজকে পাওনাদারও আসবে। গোপাল দাদু, ওই লোকটা এসে গেছে। আচ্ছা, আসছি। এটা তো মন্ত্রীর বাড়ির দিকে রাস্তা। আমরা তাহলে ওদিকে কেন যাচ্ছি গোপাল? আপনার পুকুরের আসল রহস্যটা কি সেটা আপনি জানবেন না মহারাজ? মানে? নিজের চোখেই দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর একটু সময় দাও আমায় ভাই। এমনিতেও তোমার কীটনাশক কোনো কাজের নয়। কি এখন এসব কথা? আর একদিনও সময় দিতে পারছি না। একটু বোঝো, একটু। সব আমি মহারাজের পুকুরের জলে মিশিয়ে দিয়েছি। মন্ত্রী, তুমি তাহলে সেই কালো ছায়া? মহারাজ, আপনার পর্দা ফাঁস হয়ে গেছে মন্ত্রী মশাই। তুমি তাহলে সবটা জানতে? একদম প্রথম থেকে। রে, খুব জোর ফেঁসেছি। এদিকে পাওনাদার, ওদিকে মহারাজ। এখান থেকে কেটে পড়তে হবে।
গন্ডগোল করে আবার পালানো হচ্ছে তবে রে। বলো কেন করেছিলে? মহারাজ, আমি ভেবেছিলাম আপনার সব চুল উঠে গেলে আমি আপনার কাছ থেকে চুল গজানোর ওষুধ দেওয়ার নামে অনেক টাকা লুটবো। কিন্তু সেই ভাবনা ভাবনাই থেকে গেল, সেগুড়ে যে বালি হয়ে গেল। ভাবা যায় চুলের জন্য চুলো চুলি, হ্যাঁ? অনেক দিন পর বেশ লাগছে বন ভ্রমণ। মাঝে মাঝে কাজের ফাঁকে এইসব জায়গায় এলে মন খুব ভালো লাগে। শুদ্ধ বাতাস, মাটির সোনা গন্ধ, পাখির কলতান, আহা। মহারাজের রথ থামছে। আমরা এইখানে বসে আজ রাজকার্য পরিচালনা করব। মন্ত্রী, তুমি ঝটপট এখানে বসার বন্দোবস্ত করে দাও। আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি মহারাজ। এই এখানেই আমাদের বসার জন্য ছাউনি করে দাও। এক্ষুনি করে দিচ্ছি মন্ত্রী মশাই। এরা বসার জায়গাটা করে দিক, ততক্ষণ আমরা একটু হেঁটে আসি। সকালবেলা হাঁটা শরীরের পক্ষে খুব ভালো মহারাজ। আগেকার দিনে রাজা মহারাজরা এই সব বনে মৃগয়া করতে আসতেন। মৃগয়া একদম ভালো নয় মন্ত্রী। তুমি জঙ্গলে আসছো অন্য প্রাণীদের মারতে। কেন মারবে? ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। না, তা করেনি, কিন্তু তখন ওটা রাজা মহারাজাদের খেলা ছিল। শুনেছি আপনার প্রপিতামহ খুব ভালো বাঘ শিকার করতেন, অনেক বাঘ মেরেছেন। মন্ত্রী, তুমি একটা কথা হয়তো জানো না। আমার প্রপিতামহ শিকার করতেন, কিন্তু কোনো স্বাভাবিক জানোয়ারকে নয়। যে বাঘ মানুষ খেকো হয়ে প্রজাদের ক্ষতি করত, আমার প্রপিতামহ সেই সমস্ত বাঘদেরই মারতেন। এছাড়া উনি বন্য প্রাণী সংরক্ষণ করতে বড়ই ভালোবাসতেন। উফ, এটা আবার কি? এই এটা আবার কোথা থেকে উড়ে এলো? কোথাও তো ঝড় হাওয়া কিছুই নেই। একটা ধাঁধা মহারাজ, এই কাগজে লেখা। ধাঁধা পড়ো দেখি। জোয়ার ভাটা প্রভুর খেলা, ভাটা হবে হলে বেলা। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা। ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে থরে থরে। ঘন্টা যদি হয় ভুল, যেন তুমি হারাবে কুল। ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে। সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল ঘটনা জেনে নাও। ওরে বাবা, খুব দীর্ঘ ধাঁধা। তা মন্ত্রী, তুমি কিছু বুঝলে? এটা একটা গুপ্তধনের নকশা। এর মধ্যে গুপ্তধন কোথায় আছে তার একটা ধারণা দেওয়া আছে। গুপ্তধন? ওটা আমাকে পেতেই হবে, পেতেই হবে। দেখি দেখি একবার কাগজটা দাও। গোপাল, কাগজটা আগে আমার হাতে দাও, দেখি ভালো করে। এখন নদীতে জোয়ার চলছে গোপাল। একটু পরেই ভাটা শুরু হবে। হ্যাঁ, ভাটা না হলে কিচ্ছু বোঝা যাবে না। এখানে স্পষ্ট লেখা আছে, ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। তার মানে আমাদের ভাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, সময় নষ্ট না করে ধাঁধাটার সমাধান করতে শুরু করি। ভাটা হলে একটা লাল রঙের পাথর দেখা যাবে, এই পর্যন্ত পরিষ্কার আছে। বুঝতে হবে ওর পর থেকে। পড়ো গোপাল, চলো আমরা সবাই বুদ্ধি লাগাই। নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। এটার অর্থ, ধাঁধাটা মাথায় বসিয়ে নিয়েছি, এবার কে কি বলবে সেটা শুনতে হবে। চলো গোপাল, আমরা ধাঁধা যেমন যেমন বলেছি তেমন তেমন ভাবেই চলি। চলুন মহারাজ,
এখন আমাদের দেখতে হবে লাল পাথর। কোথায় আছে লাল পাথর? চলো চলো সবাই, চোখ কান খুলে আমরা নদীর পাড় ধরে হাঁটি। আমি একটু তফাতে হাঁটি। গুপ্তধন আমাকে একা পেতে হবে। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। আমাকে চোখ কান খোলা রাখতে হবে। লাল পাথর, নদীর চড়ায় লাল পাথর দেখতে হবে। লাল পাথর, লাল পাথর। ওটা কি? এই তো লাল পাথর, লাল পাথর। ওরা অনেকটা এগিয়ে গেছে, ওদের আমার দিকে নজর নেই। এই সুযোগ, এই সুযোগ, একা একা গুপ্তধন নিয়ে পালাবো। কি গো, আমরা তো হেঁটেই চলেছি, লাল পাথর তো কই দেখতে পাচ্ছি না। আরেকটু হাঁটতে হবে মহারাজ, গুপ্তধন বলে কথা, ওকে আর সহজে ধরা দেয়? সেটা অবশ্য সঠিক কথা। আচ্ছা, আমরা সবাই তো আসছি হেঁটে হেঁটে, মন্ত্রী মশাই গেলেন কোথায়? ও কি যে ঘটে! সত্যি তো, মন্ত্রী কোথায়? ও সেনাপতি, মন্ত্রীকে দেখেছো? কই না তো মহারাজ। তাহলে কোথায় গেলেন মন্ত্রী মশাই? এই জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, শেষে কিনা বাঘে নিল। হায় হায় হায়, মন্ত্রী গিন্নির কাছে আমি কি মুখ দেখাবো? হুম, বাঘ ভাল্লুকের পেটে যাবার লোক তো মন্ত্রী মশাই নন। ও গোপাল, কি ভাবছো? কিছু তো একটা বলো। এখন আমাদের মন্ত্রী মশাইকেই খুঁজতে হবে। তবে মন্ত্রী মশাই বাঘ ভাল্লুকের পেটে যায়নি। তুমি নিশ্চিত হচ্ছ কি করে? অত পেঁচালো মানুষকে বাঘ ভাল্লুক গন্ধ শুকেই ছেড়ে দেবে, হজম করতে পারবে না। না না না, এখন রসিকতা করার সময় নয়, আমাদের মন্ত্রীকে খুঁজে বার করতেই হবে। কোথায় গেল মন্ত্রী? চলো চলো, গুপ্তধন মাথায় থাক, চলো মন্ত্রীকে খুঁজি। আহ, মন্ত্রী কোথায় গেল কে জানে। একবার পুরো ধাঁধাটা ঝালিয়ে নি। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। ভাটা হয়েছে, লাল রঙের পাথরের মাথায় চাপ দিয়ে গুহার মুখও খুলেছি। এবার নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে। এটাই তো ঠিক বুঝতে পারছি না। এই রে, এবার কি হবে? হ্যাঁ মহারাজ, কোথাও একটা আওয়াজ হলো। এই, আওয়াজটা কোন দিক থেকে হলো? চলুন সামনে এগিয়ে যাই, আমার মনে হয় আওয়াজটা সামনের দিক থেকে এলো। আমারও তাই মনে হলো। তবে কি মন্ত্রী মশাই লাল পাথরের হদিশ পেয়ে গেছেন? আমাদের চোখে পড়লো না, অথচ মন্ত্রী মশাইয়ের চোখে পড়ে গেল। আসলে আমরা কথা বলতে বলতে গেছি, তাই নজরে পড়েনি। মন্ত্রী মশাই একা একা আমাদের পেছন পেছন আসছিলেন। উনি ইচ্ছে করেই আমাদের পেছনে পেছনে আসছিলেন। নিজে একা গুপ্তধন নিয়ে যেতে চেয়েছিলেন, এখন কোথায় আছেন কে জানে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো। দাঁতাতে কি ছিল? হ্যাঁ, কি ছিল? হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা, ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। পেয়েছি পেয়েছি, ঘন্টা ঘন্টা ঘন্টাটা পেতে হবে। ঘন্টাটা ঘন্টাটা ঘন্টা। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। নদীর ধারে গর্ত করে যত্নে সাজাই কলস ভরে, হেথায় হোথায় ছড়িয়ে যাহা, অন্ধকারে জলে তাহা, ঢুকলে চক্ষু ঝলসে যাবে, হাতের কাছে ঘন্টা পাবে। ঠিক ঘন্টা বাজলে পরে পড়বে ঝরে থরে থরে, ঘন্টা যদি হয় ভুল যেন তুমি হারাবে কুল। ঠিক ঘন্টা চিনতে হলে নকশা দেখো চক্ষু খুলে, সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল ঘটনা জেনে না। এবারে ভালো করে ঠান্ডা মাথায় ভাবতে হবে। ভাটা হলেই দেখা যাবে লাল রঙের এক পাথর পাবে। সেই লাল পাথরটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ মন্ত্রী মশাই খুঁজে পেলেন। আওয়াজটা কোথা থেকে আসছিল? এই কাছে পিঠে এই কোথা থেকে আওয়াজটা আসছিল। এই তো,
এটাই মনে হয় সেই লাল পাথর। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি তো কিছু হয় কিনা। এই তো কাজ হয়েছে। এই তো সুড়ঙ্গ। আপনারা নিচে নামুন। আপনারা কি দেখছেন সেটা বলবেন মহারাজ। সবাই যদি নেমে যাই, যদি কোনো কারণে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়, তাহলে আর আমরা বাইরে বেরোতে পারবো না মহারাজ। গোপাল ঠিকই বলেছে, আমরা দুজন বাইরে থাকি। মহারাজ, আর একটা কথা, কোনো ঘন্টায় হাত দেবেন না, মনে আছে তো? ঘন্টা যদি হয় ভুল, যেন তুমি হারাবে কুল। ওরে বাবা, এই বয়সে আর কুল হারাতে চাই না। ঠিক আছে, তোমার কথাই অক্ষরে অক্ষরে পালন করব। দেখি এই সুড়ঙ্গে মন্ত্রীমশাইকে দেখতে পাই কিনা। চলুন মহারাজ, সুড়ঙ্গে নামি। সবাই সাবধানে নামো। মহারাজ, ওখানে কি কি দেখতে পাচ্ছেন? ওখানে কি মন্ত্রী মশাই আছেন? না গোপাল, মন্ত্রীকে এখনো দেখতে পাইনি। শুধু আমি এখানে অজস্র পাথর দেখতে পাচ্ছি। পাথরে পাথরে ছয়লা, ছোট বড় অজস্র। পাথরগুলো বড় অদ্ভুত, কিরকম কিরকম মানুষ মানুষ করুন। লম্বা বেঁটে হরেক রকম। মানুষ মানুষ গরম, সেটা কিরকম? আর কিছু? কোনো কলসি কি দেখতে পাচ্ছেন? কলসি তো দেখতে পাচ্ছি না। মহারাজ, কলসি থাকতেই হবে, কারণ ধাঁধায় লেখা আছে নদীর ধারে যত্ন করে যত্নে সাজাই কলস ভরে। গর্তটা আসলে হলো সুড়ঙ্গ, কিন্তু কলস। মহারাজ, মহারাজ, এইদিকে এইদিকে একটা কলসের মতো কি যেন আছে। এইদিকে আসুন, এদিকে এদিকে। হ্যাঁ গোপাল, দেখতে পেয়েছি। এবার আমি যেরকম যেরকম বলবো সেই রকম সেরকমই করবেন। আমি বিজ্ঞানীকে নদী থেকে জল তুলে পাঠিয়ে দিচ্ছি। পাত্র কোথায় পাবে? আমাদের জল খাবার যে পাত্র আছে সেটা আনতে লোক পাঠাচ্ছি। ঠিক আছে। শুধু একটা কথা বলছি, আপনারা কেউই সুড়ঙ্গের ভেতরে কোনো কিছুতে হাত দেবেন না। কেন গোপাল? সব পরে বলবো, এখন আমি যা বলছি সেটা শুধু মনে রাখুন। সুড়ঙ্গের ভেতরে কিছুতে হাত দেবেন না। ঠিক আছে। প্রহরী, তুমি যাও, যেখানে আমাদের বসবার আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে একটা জলের পাত্র নিয়ে নদী থেকে জল ভরে নিয়ে এসো। গোপাল, মন্ত্রীমশাই কোথায় গায়েব হয়ে গেলেন? কোথাও গায়েব হয়ে যাননি বিজ্ঞানী, কোথাও গায়েব হয়ে যাননি উনি। উনি ওই সুড়ঙ্গের ভেতরেই আছেন। কিন্তু কেউ তো ওনাকে দেখতে পাননি। সম্ভবত পাথর হয়ে আছে। এখন কিভাবে পাথর হয়েছেন সেটা তো আমি বলতে পারবো না। সবটাই স্বপ্নের মতো লাগছে। ঠিক যেন স্বপ্নের মতো লাগছে। এই জীবনে সুড়ঙ্গ দর্শন হয়ে গেল। আমাদের পাতাল প্রবেশ। পাতালে আসিয়া আমি মনে মনে বলি, গুপ্তধর নিয়ে আমরা যেন সৎ পথে চলি। তোমার এখনো কাব্য আসছে সভাকবি? আসছে মানে কাব্যের সাথে আছে রোমাঞ্চ, করছে গা শীত, হচ্ছি আমি অধীর। মহারাজ, জল দিয়ে বিজ্ঞানীকে পাঠাচ্ছি। কি করতে হবে বিজ্ঞানীকে সব বলে দিয়েছি। তুমি ভেতরে আসবে না? আসবো ঠিক সময়ে। এখন আমি যেমন যেমন বলবো আপনি ঠিক তেমন তেমন করবেন। ঠিক আছে। বিজ্ঞানী, যেমন যেমন বললাম ঠিক তেমন তেমন ভাবে কলসিকে জল দিয়ে পরিষ্কার করবে। মনে রেখো, ধাঁধায় আছে কলসি সাজাই যতন কর। তুমি একটা কথা মনে রেখো বিজ্ঞানী, কোথাও হাত দিও না কিন্তু। ঠিক আছে গোপাল, তোমার উপস্থিত বুদ্ধির তুলনা নেই। আমি যাচ্ছি গোপাল। সাবধানে সাবধানে। মহারাজ, বিজ্ঞানী যাচ্ছে। সাবধানে নামো, সাবধানে। মহারাজ, কলসিটা কোথায়? ওই তো, একটু সাবধানে যাও। বিজ্ঞানী, কলসির দেখা পেয়েছো? পেয়েছি পেয়েছি পেয়েছি। এবারে কলসিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দাও। কলসির আলোয় সুড়ঙ্গ আলোকিত গোপাল। এরপর কি? ভালো করে দেখুন মহারাজ, কোথাও ঘন্টা দেখতে পাচ্ছেন কিনা। ঘন্টা একটা তো নয়,
সার সার ঘন্টা, অনেকগুলো ঘন্টা। সাবধান, ঘন্টায় হাত দেবেন না, শুধু দেখুন। মহারাজ, আমরা গুপ্তধনের খুব কাছে চলে এসেছি। তাই নাকি? কি মজা, কি মজা! এবার খাবো ক্ষীরের গজা। আহ সভা কবি, চুপ করো, এখনো আমরা গুপ্তধন পাইনি। আমার মুখে দাঁড়িয়ে সবগুলো তারা আঁকা। বিজ্ঞানী, কোন ঘন্টায় চাঁদের নকশা করা আছে কি? একটু দেখে বলো না। আমি আতস কাঁচ নিয়েই দেখছি, সব ঘন্টাতেই তারা আঁকা। খবরদার, কোন ঘন্টাকেই ছোঁবে না। ঠিক আছে, কোনো কিছু না ছুঁয়ে আমি দেখছি। পেয়েছি গোপাল, চাঁদ আঁকার ঘন্টা পেয়েছি। ওই ঘন্টাটা বাজাও, বাজাও। গুপ্তধন পেয়েছেন মহারাজ? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! বাঁচান মহারাজ, বাঁচান বিজ্ঞানী, মহারাজ! মন্ত্রীর গলা পাচ্ছ না? মহারাজ, আমি পাথর হয়ে আছি, আমাকে মানুষ করুন মহারাজ। তুমি তো মানুষই ছিলে, হঠাৎ করে পাথর হলি কেন? মহারাজ, গুপ্তধন পেয়েছেন? পেয়েছি, তার সাথে মন্ত্রীকেও পেয়েছি। মন্ত্রী এইখানে কোথাও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ান মহারাজ, এবার আসছি। সাবধানে এসো। আমি ভেতরে যাচ্ছি, বুঝলে? যদি কোনো কারণে দেখো পাথরটা গুহার মুখটা আটকে দিয়েছে, অমনি তোমাদের কাজ হলো পাথরটাকে ছুঁয়ে ফেলা, বুঝলে? ঠিক আছে গোপাল দাদা, আমার মনে হয় বিপদ আর কিছু ঘটবে না, তবুও সাবধানের তো মান নেই। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে ভেতরে যাও। বাঁচাও, আমাদের বাঁচাও! আমাদের সবাইকে মানুষ করুন। আমাকে মানুষ করুন মহারাজ। আপনাকে তো মানুষ করা হবে মন্ত্রী মশাই। আগে বলুন, আপনি পাথর হলেন কি করে? ও, মনে পড়েছে, ধারার শেষ লাইন, সিন্দুক দেওয়ালে হাত দাও, আসল খবর জেনে না। সত্যি গোপাল, তুমি না থাকলে এই এত কিছু আমাদের সবার কাছে অজানাই থেকে যেত। ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। আপনি কে? আমি যক্ষ। আমাকে এই ধন সম্পত্তি পাহারা দেওয়ার জন্য এক ডাকাত দলের সর্দার যক্ষ করে রেখেছিল। আমি 100 বছর ধরে এইখানে যক্ষ হয়ে আছি। আমি তোমার জন্য মুক্ত হলাম গোপাল। এই সম্পত্তি তোমার গোপাল। সম্পত্তি নিয়ে আমি কি করব? আমি এই সব সম্পত্তি মহারাজকে দান করলাম, রাজ্যের অনেক কাজ হবে এতে। তুমি ধন্য গোপাল, তুমি ধন্য। এবার আমার যাবার সময় এসেছে, আমাকে যেতে হবে। যাবার আগে এই পাথরগুলোকে মানুষ করে যান। এরা সব লোভী। আমি আমার সীমিত ক্ষমতায় এই গুপ্তধনের ধাঁধাকে এখানে যারাই ভ্রমণ করতে আসে তাদের হাতে তুলে দিই, কিন্তু কেউ এই ধাঁধার সমাধান করতে পারে না। সবার মনে লোভ কাজ করে, এই লোভ এদেরকে পাথর করে রেখেছে। পাথর হলো কি করে? একটা মানুষ এসে বুক ভরা লোভ নিয়ে আধা পুরো না জেনে পাথরে হাত দিলেই সে পাথর হয়ে যাবে। আমাদের 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 ভুল ভুল হয়েছে। আর লোভ আর করবো লোভ না। করবো না। আমাদের বাঁচাও! আমাকে মুক্ত করে দিন, আমার খুব ভুল হয়েছে মহারাজ, মুক্ত করে দিন আমায়। তুমি এখানে আগে এসেছিলে, তাই তো আগে এসে ভাবলে নিজেই একা একা গুপ্তধনকে হরপ করে দেবে। এদিকে তোমাকে না দেখতে পেয়ে আমাদের কত চিন্তা হচ্ছিল। যারা লোভী তারা কারো কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে। আমাকে আর একটা সুযোগ দিন, আমি আর লোভ করব না মহারাজ। ও, তোমার কথার কোনো দামই নেই। না মহারাজ, আমাকে আমাকে আর একটা সুযোগ দিয়ে দেখুন, আমি আর লোভ করব না, আমাকে মানুষ করুন মহারাজ। আমাদের সবাইকে আমাদের মানুষ সবাইকে করুন। মানুষ করুন, দয়া দয়া করে করুন, দয়া মানুষ করুন। যক্ষরাজ, এদের আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমাদের আবার মানুষ করে দিচ্ছি।
আহ আহ বাঁচলাম বাঁচলাম। এই রকম বারবার বাঁচা যাবে না কিন্তু। এবার সাপ ব্যাং যাই হবে না কেন ওইভাবেই থাকতে হবে, এই আমি বলে দিলাম। এবার আমার মুক্তি। মুক্তি নেবার আগে আরেকটা প্রশ্ন, যে ডাকাত সর্দার তার সম্পত্তিকে রাখার জন্য আপনাকে যক্ষ বানিয়েছিল, এ সম্পত্তি তো তাদের, আমরা তো নিতে পারি না। লোভ বড় খারাপ গোপাল, অতিরিক্ত লোভ মানুষকে পশু করে দেয়। ওই ডাকাত দল এই সম্পত্তির জন্যে সবাই কাটাকাটি করে মরে গেছে, কেউ আর বেঁচে নেই। সুতরাং এই সম্পত্তিতে তোমার অধিকার আছে, এই সম্পত্তি তুমি গ্রহণ করো। নিলাম আমি, কিন্তু এই সম্পত্তি মহারাজকে আমি দান করলাম। ডাকাত দল জনগণের সম্পদকে লুটেই তো সম্পত্তি বানিয়েছে, তাই আমি জনগণের কাজে লাগবার জন্যই এই সম্পত্তি মহারাজকে দিলাম। গোপাল, তোমার জয় হোক। এবার তাহলে আমি যাই, তোমরা সবাই সুখে থেকো আর ভালো থেকো। গোপাল, তোমার তুলনা হয় না। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি কৃষ্ণনগরের জন্য যা করলে তা ইতিহাসে লেখা থাকবে। না মহারাজ, আমি এমন কিছু করিনি, এই কাজ সবাই করবে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় কৃষ্ণনগরের জয়। জয় কৃষ্ণনগরের জয়।